হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি বি3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তার আগে বলে নিই যে তোমাদের যে ডিএসসি এ3 পেপারটি রয়েছে বা সিসি13 এবং সিসি14 পেপার রয়েছে, তার সিলেবাস সাজেশন নিয়েও আমি বিস্তারিত ভিডিও ক্লাসের আগে নিয়েছি, আমার চ্যানেলে তার আপলোড করা রয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। আমরা চলে আসি আমাদের মূল প্রসঙ্গে, আমাদের সাজেশন নিয়ে। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি বি3 মানে জাপানের ইতিহাস, সেক্ষেত্রে তোমাদের সাজেশন হচ্ছে 2024। এখন এর সাজেশনে তোমরা জানো যে 65 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, যেখানে 20 নম্বরের প্রশ্ন থাকবে দুটি 40 এবং 10 নম্বরের একটি 10 এবং 5 নম্বরের তিনটি টিকা 15। এই 65 নম্বরের পরীক্ষা হবে। আমরা প্রথমে আগে 20 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, 20 নম্বরের প্রশ্ন এখানে 1 থেকে 6টি দেওয়া আছে। এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা 100% দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, টোকুগাওয়া শোগুন যুগের সামাজিক স্তর বিন্যাস। টোকুগাওয়া যুগ বলতে এখানে মেইজি যুগের আগে। জাপানের দুটো যুগ তোমাদের পড়তে হবে, একটা টোকুগাওয়া যুগ আর একটি হচ্ছে মেইজি যুগ। টোকুগাওয়া শোগুন যুগ, শোগুন মানে এখানে সম্রাটের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাদের শোগুন বলা হতো, এবং তারাই ছিলেন ক্ষমতাশালী রাজার বা সম্রাটের ক্ষমতাকে তারা কুক্ষিগত করে নিয়েছিল। তা জাপানে বহুদিন ধরে এই শোগুনতন্ত্র চলে। সেই শোগুন যুগে সামাজিক স্তর বিন্যাস কি ছিল, সমাজে যে কৃষক, জমিদার বা অন্যান্য যেসব শ্রেণীরা রয়েছে, টোটাল সামাজিক কাঠামোটা কেমন ছিল টোকুগাওয়া যুগে, সেটি এই প্রশ্ন। পরেরটা দেখো, 2 আগে আছে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি। মেইজি পুনঃপ্রতিষ্ঠা মানে এই শোগুনতন্ত্র ধ্বংস হয়ে গেল এবং সেই জায়গায় সম্রাটের যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্রাট ফিরে পেলেন এবং সম্রাট সমস্ত ক্ষমতা তার হাতে নিলেন। এইটাকে বলা হয় যে মেইজি পুনঃস্থাপন, মানে সম্রাটের ক্ষমতা পুনরায় আবার ফিরে আসছে। তার প্রকৃতিটা কি? এই মেইজি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃতই পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল? এটাই হচ্ছে প্রশ্ন। পরেরটা দেখো, মেইজি যুগের শিক্ষা ব্যবস্থা। তাই মেইজি যুগে জাপানের অনেক ডেভেলপ হয়, তা সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কি কেমনটা ছিল, কারণ জাপান পাশ্চাত্যকরণ করেছিল, পাশ্চাত্যের আদর্শে জাপান তাকে ডেভেলপ করার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে এই যে শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা হয়। তারপরে দেখো, মেইজি যুগের অর্থনীতি। মেইজি যুগের অর্থনীতির দুটো পার্ট থাকে, একটি হচ্ছে যে রাষ্ট্র কি ভূমিকা নিচ্ছে, আর একটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ এক্ষেত্রে কতটা ছিল। এটা একটা বড় প্রশ্ন, দুটো আলাদা আলাদা করে অনেক সময় প্রশ্ন দেয়, ব্যক্তিগত উদ্যোগ বা রাষ্ট্রীয় উদ্যোগ আলাদা দেয়, আবার একসাথেও দিতে পারে। তো মেইজি যুগের অর্থনীতিটা করতে হবে। 5 দেখো, চীন জাপান যুদ্ধ। চীন জাপান যুদ্ধ হয়, তার কারণটা কি এবং তার ফলাফলটা শেষে কি দাঁড়ালো। 6 আছে দেখো, জাপানের সমরবাদের উত্থান। জাপানে যে 1930-এর দশকে জাপানের সামরিক নেতারা তারাই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে এবং জাপান তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে। তো এই যাকে আমরা বলি সমরবাদ, এই সমরবাদের উত্থান। এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পাবে দুটি প্রশ্ন, 1 থেকে 6। এরপরে দেখো, আমরা 20 নম্বরের প্রশ্নের পরে আমরা এবার আলোচনা করব মার্কস 10, 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নের প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াশিংটন সম্মেলন। 1921-22-এ এই ওয়াশিংটন সম্মেলন হয় আমেরিকায়, জাপানকে নিয়ন্ত্রণ করার জন্য। জাপানের যে সামরিক অগ্রগতি বৃদ্ধি পায়, তার যে মানে প্রশান্ত মহাসাগরের আধিপত্যকে কেন্দ্র করে জাপান এবং আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব বাধে। তার জন্য সেই দ্বন্দ্বের যাতে অবসান হয়, তার জন্য আমেরিকার উদ্যোগে এই ওয়াশিংটন সম্মেলনটা হয়। তার প্রেক্ষাপটটা কি, ফলাফল কি, এটা আলোচনা করতে হবে। 2 আছে দেখো, জাপানের সংবিধানের বৈশিষ্ট্য। জাপান একটি 1898 টাকা জাপান একটি সংবিধান গ্রহণ করে, তার বৈশিষ্ট্যটা কি এবং এই সংবিধানের চরিত্রটা কেমন ছিল। এই সংবিধানে কি শুধুমাত্র রক্ষণশীল বা বুর্জুয়া যারা ধনী তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটা নিয়েই প্রশ্ন। 3 দেখো, জাপানের পার্ল হারবার আক্রমণ। জাপান 1930-এর পরবর্তী সময় গিয়ে জাপান ওই পার্ল হারবার আক্রমণ করে, আমেরিকার একটি বাণিজ্য ঘাঁটি এবং নৌ ঘাঁটি, সেই ঘাঁটি অতর্কিতে আক্রমণ করে। এই জাপানের পার্ল হারবার আক্রমণ। তারপরে দেখো, টোকুগাওয়া যুগে মানে সেই মেইজি যুগের আগের কথা বলছি, টোকুগাওয়া যুগের রাজনৈতিক কাঠামো কেমন ছিল। এখানে যেমন 20 নম্বরের সামাজিক কাঠামো কেমন, সেরকম আবার রাজনৈতিক কাঠামো কেমন ছিল সেটিও পড়তে হবে। তারপরে দেখো, 5 আছে মেইজি জাপানের কৃষি সংস্কার। মেইজি যুগে যেমন আমরা শিক্ষা সংস্কার দেখছি, ঠিক সেরকম কৃষি সংস্কারটা কি ছিল। 6 জাপানের জৈবাৎসু শ্রেণীর উত্থান। জৈবাৎসু বলতে জাপানে যারা বণিক শ্রেণী, সেই বণিক শ্রেণীকে বলা হয় জৈবাৎসু। সেই জৈবাৎসু শ্রেণীর উত্থানটা কি রকম ছিল। জাপানের যে অর্থনৈতিক ব্যবস্থাটা তোমরা বড়তে করছো, সেই অর্থনীতিতে যে বেসরকারি উদ্যোগের কথা বলা হয়েছে,
সেই বেসরকারি উদ্যোগ কিন্তু এই জৈবাশ্ম শ্রেণীদের উদ্যোগের কথাই বলা হয়েছে। তো এখানে এই 6টি প্রশ্ন, 10 নম্বরের 6টি করলে তোমরা এখান থেকে একটাই প্রশ্ন তোমাদের লিখতে হবে, 100% কমন পাচ্ছ এই 6টা, এবং 20 নম্বরও এই 6টির মধ্যে তোমরা কমন পাচ্ছ। এরপরে আমরা আলোচনা করব 5 নম্বরের টিকা প্রশ্ন, যেখানে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তার জন্য তোমরা এখানে 10 থেকে 12টা প্রশ্ন দেওয়া আছে, এই 10-12টা প্রশ্ন করলে তোমরা এখান থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো প্রথমে রয়েছে টিকা মার্কস 5, প্রথম শিমোনোসেকির সন্ধির শর্তাবলী। শিমোনোসেকির সন্ধি, এই যে চীন জাপান যুদ্ধ হচ্ছে তারপরে শিমোনোসেকির সন্ধি হয়, সেই সন্ধির শর্তগুলো কি ছিল। পরেরটায় দেখো ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি, ইংল্যান্ডের সাথে জাপানের একটা চুক্তি হয় 1902-এ, এবং 10 বছর পর পর এটা নবীকরণ করা হয়। তা ইঙ্গো জাপান সেই চুক্তির প্রেক্ষাপটটা কি, কেন এই চুক্তিটা হলো, একটা ইউরোপীয় দেশ কেন একটা প্রাচ্যের একটা দেশের সাথে, এশিয়ার একটা দেশের সাথে চুক্তি করলো, সেই চুক্তিটার প্রেক্ষাপট কি, এবং এটা আসতে পারে আবার ফলাফল আলাদা করে দিয়ে দিতে পারে। দুটো প্রশ্ন, প্রেক্ষাপট একটা, ফলাফল একটা। পরেরটা দেখো ডাইমো শ্রেণী। ডাইমো, জাপানের যে ডাইমো শ্রেণী রয়েছে, সেই ডাইমো শ্রেণী মানে জমিদার, এক কথা জমিদার শ্রেণী, সেই জমিদার শ্রেণী সম্পর্কে টিকা আসতে পারে। তারপর দেখো সাতসুমা বিদ্রোহ, জাপানের 4টি গোষ্ঠী ছিল, হ্যাঁ, চোশু, তোশো এবং সাতসুমা, এরকম যে গোষ্ঠীগুলো ছিল, যে গোষ্ঠীরা মিলে একত্রিত হয়ে শগুনতন্ত্রকে পতন ঘটায় এবং যে সম্রাটের যে ক্ষমতা, সেই ক্ষমতায় সম্রাটকে প্রতিষ্ঠিত করে। সেই 4টি শ্রেণীর মধ্যে একটি হচ্ছে সাতসুমা শ্রেণী, তারা বিদ্রোহ করে একটা সময়, সেই সাতসুমা বিদ্রোহ। পরেরটা দেখো 1858 হ্যারিস চুক্তি, এই 1858 হ্যারিস চুক্তি পড়তে হবে, এবং 1858 আরেকটি আছে সনদভুক্ত শপথপত্র, এবং এখানে আরেকটি আছে 6 1853 সালের গুরুত্ব। 1853 সাল প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, কমোডোর পেরির অভিযান। আমেরিকা যে জাপানে বাণিজ্য করতে গিয়েছিল, সেখানে প্রথমে এই কমোডোর পেরিকে সেখানে পাঠানো হয়, এবং কমোডোর পেরি গিয়ে সেই বাণিজ্যের জন্য সেই পথটা উন্মুক্ত করে। 8 দেখো 1915 চীনের উপর 21 দফা দাবি। 1915-এ চীন জাপানের উপর 21টা দাবি করে, সেই 21 দফা দাবি। 9 আছে মেইজি সরকারের সামরিক সংস্কার, যেমন মেইজি সরকারের কৃষি সংস্কার পড়ছো, শিক্ষা সংস্কার, সেরকম কিন্তু সামরিক সংস্কার রয়েছে। 10 জাপানের কৃষক বিদ্রোহ, যেমন সাতসুমা বিদ্রোহ, সেরকম কৃষক বিদ্রোহ। 11 দেখো জাপানকে অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয় কেন। জাপান একটা সময় অন্ধকার আচ্ছন্ন উপত্যকা বলা হয় কারণ জাপান এই যে সমরবাদের যুগের সময়টাকে বলা হচ্ছে, সেই যুগটাকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্নের উপত্যকা। পরে 12তে আছে পাশ্চাত্যকরণের প্রতি জাপানের দৃষ্টিভঙ্গি। এই যে জাপান পাশ্চাত্যকে অনুকরণ করছে, সেখানকার শিক্ষা ব্যবস্থা অনুকরণ করছে, সেখানকার সামরিক ব্যবস্থা অনুকরণ করছে, সেই দৃষ্টিভঙ্গিটা অল ওভার কেমন ছিল। এবং শেষের প্রশ্নটা দেখো টোকুগাওয়া যুগের শহর জীবনে বাণিজ্যের কি ভূমিকা। এই হচ্ছে তোমাদের 12টা প্রশ্ন দিলাম 5 নম্বরের, এর ভিতর থেকে তোমরা 100% কমন পাচ্ছ। 10 নম্বরের 6টি এবং 20 নম্বরের 6টি। এবার এই প্রশ্নগুলো, এগুলো অনেকটা শর্টে এখানে লেখা আছে, শর্টকাটে, এগুলো প্রশ্ন আকারে কেমন ভাবে আসতে পারে সেটা আমরা এবার অন স্ক্রিন নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3 মানে জাপানের ইতিহাস, সাজেশন 2024, মার্কস 20। তো 20 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে দেখে নাও। টোকুগাওয়া শোগুন যুগে সামাজিক স্তরবিন্যাস আলোচনা করুন। 2 আছে মেইজি পুনঃপ্রতিষ্ঠার পিছনে রাজনৈতিক বিন্যাস আলোচনা করো। এটিকে কি প্রকৃত পুনঃস্থাপন বলা যায়? মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি লেখো। এক কথায় মেইজি পুনঃস্থাপনের চরিত্র বা ব্যাখ্যা। নেক্সট, মেইজি জাপানে অর্থনৈতিক বিকাশে ব্যক্তিগত মালিকানাধীন উদ্যোগ বা বেসরকারি উদ্যোগের ভূমিকা কী ছিল? রাষ্ট্রের কি ভূমিকা এবং বেসরকারি উদ্যোগের কি ভূমিকা ছিল? নেক্সট, মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থা বিকাশ সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে রাষ্ট্রের কি ভূমিকা? এক কথায় মেইজি জাপানের শিক্ষা ব্যবস্থা। পরেরটা দেখো চীন জাপান যুদ্ধ 1894 থেকে 95, প্রেক্ষাপট, ফলাফল আলোচনা করো। এই যুদ্ধের মধ্য দিয়ে জাপান সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল, এটা ব্যাখ্যা করো। পরেরটা দেখো 1930 ও 1940-এর দশকে জাপানে জঙ্গি জাতীয়তাবাদ ও সমরবাদের উত্থান এর প্রেক্ষাপট আলোচনা করো। পরেরটা দেখো প্রাক পুনঃস্থাপন যুগে টোকুগাওয়া শাসনকালে জাপানের সামাজিক, রাজনৈতিক এবং বৌদ্ধিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। পরেরটা ওয়াশিংটন সম্মেলন, এটা 10 নম্বরে চলে এলো। আগে 6টা প্রশ্ন দেওয়া আছে 20 নম্বরে, এর মধ্যে থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পাবে। বাকি যেটা রয়েছে মার্কস 10, 10 নম্বরের জন্য যে প্রশ্নটা করবে ওয়াশিংটন সম্মেলন 1921-22 কেন ডাকা হয়, এর ফলাফল কি?
2 জাপানের সংবিধান 1889। এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এর চরিত্র কি রক্ষণশীল ছিল? এর পরেরটা দেখে নাও, জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল? নেক্সট, টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে জাপানের রাজনৈতিক কাঠামো কেমন ছিল? নেক্সট, মেইজি জাপানে কৃষি সংস্কার কেমন ছিল? নেক্সট, জাপানের জৈবাৎসু শ্রেণীর উত্থান ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন, যে জন্য তোমরা করবে শিমনোসেকির সন্ধি 1895 শর্তাবলী আলোচনা করো। ইঙ্গো মৈত্রী জাপান চুক্তি 1902 এর প্রেক্ষাপট আলোচনা করো বা আসতে পারে ফলাফলটা কী ছিল। জাপানের ডাইমো শ্রেণীর উপর একটি টিকা লেখো। পরেরটা দেখো, 1915 সালে চীনের উপর জাপানের 21 দফা দাবি সম্পর্কে লেখো। সাতসুমা বিদ্রোহ কি? 1858 সালের হ্যারিস চুক্তির শর্তাবলী লেখো। জাপানের ইতিহাসে 1853 সালের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে কমোডোর পেরির অভিযান সম্পর্কে লেখো। পরেরটা দেখো, জাপানের রাজনীতিতে সনদ ভুক্ত বা 1858 সালের চার্টার ওথ শপথ পত্রের গুরুত্ব লেখো। মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের উপর টিকা লেখো। 1930-এর দশকে জাপান কেন অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয়? প্রাক পুনঃস্থাপন পর্বে জাপানের কৃষক বিদ্রোহ আলোচনা করো। জাপানের টোকুগাওয়া যুগের শেষ পর্বে শহর জীবনে বাণিজ্যের কী ভূমিকা ছিল? শেষ প্রশ্ন, পাশ্চাত্যকরণের প্রতি জাপানের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? এই ছিল 20, 10 এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন ডিএসসি B3 জাপানের পেপার। আর তোমাদের ডিএসসি A3 যে পেপারটি আছে, আধুনিক বাংলাদেশের ইতিহাস বা CC13 আধুনিক ভারতের ইতিহাস, CC14 আধুনিক ইউরোপের ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, তার সাজেশন, তার সিলেবাস, এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। তোমরা পারলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের সুবিধা হবে, তোমাদের সাহায্য হবে। আর তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে বা নিত্য নতুন তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও পেতে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে।